শুদ্ধ, বাস এক কথায় যে 60% শুদ্ধ। 60% শুদ্ধ যদি হয়, আপনি এবারকার যে অবস্থা তাতে নিশ্চিত করা যায় না কে ক্ষমতায় যাবে। আনসার্টেন, আমার কাছে মনে হয় আনসার্টেন। আর যদি আপনি অতীত রেকর্ড টানেন, কারণ ইতিমধ্যে অলরেডি কথা আসছে যে জামাতের অবস্থা আগের চেয়ে অনেক ভালো হয়েছে। আমরা কিন্তু কোনো দলের পক্ষ নিয়ে কথা বলছি না, সার্বিক চিত্রটা বলতেছি। অলরেডি কথা আছে তারা নাকি বেশ আগের চেয়ে অগ্রসর হয়েছেন, কিন্তু অতীত রেকর্ড দেখলে মনে হয় যে বিএনপি ক্ষমতায় যাবে। কিন্তু এই গত 15 মাস বা 16 মাসের যে অ্যাক্টিভিটিজ আমরা যেভাবে দেখতেছি, তাতে 60% যদি শুদ্ধ নির্বাচন হয়, তাহলে আমার কাছে মনে হয় যেটা একটা একটা প্রতিযোগিতামূলক নির্বাচন। 100% শুদ্ধ হলে কি হবে? 100% শুদ্ধর কোনো সুযোগ আছে বলে ধরেই নি, না, না। 60 ধর মোর দ্যান 50 অর্থাৎ 80% ধরি, 80% শুদ্ধ হলে কেমন হবে? তাহলে প্রতিযোগিতা আরো বাড়বে, প্রতিযোগিতাটা আরো বাড়বে। এটার কারণ হচ্ছে আমি আপনাকে বলি, আমরা যে এখন সার্বিক চিত্রটা দেখি, ধরেন ফখরুল ইসলাম আলমগীর সাহেব একটা বক্তব্য রাখছিলেন যে তারেক রহমান সাহেব আসলে দেশ কেঁপে উঠবে, এরকম একটা বক্তব্য উনি দিচ্ছেন। এটা টার্নিং পয়েন্ট, উনি যেহেতু আসছেন ফেরত, টার্নিং পয়েন্ট। কিন্তু আসার পর আবার আমি ব্যক্তিগতভাবে আমি মনে মনে অনেকগুলো জিনিস আশা করছিলাম, কিন্তু আমি ওনার কাছ থেকে পাই নাই। যেমন ধরেন উনি বললেন যে উই হ্যাভ এ প্ল্যান, অর আই হ্যাভ এ প্ল্যান, হোয়াট এভার ইট ইজ। থাকতেই পারে, যেহেতু উনি একজন রাজনীতিবিদ, বিচক্ষণ ব্যক্তি, কিন্তু আমরা এখন পর্যন্ত প্ল্যানটা পাই নাই। কারণ আপনি যদি প্রকাশ না করেন, এটা কিন্তু ভোটের সাথে সম্পৃক্ত, কারণ আপনি ভোটের রাজনীতির কথা বলছি, অন্য কিছু ভিন্ন আলাপ। ভোটের রাজনীতিতে কিন্তু এই প্ল্যানটা আমাদের জানা দরকার, কারণ আপনার প্ল্যানটা আছে আপনি ভোট কত পার্সেন্টের পাবেন। ফর এক্সাম্পল, কাস্টিং ভোটের 50% বা 40% পাইলেই পাস করে মনে করেন, সেক্ষেত্রে বাকি 60%-এর কি হবে? তার প্ল্যানটা হইলে জানলে আমাদের জন্য ভালো হয় যে ওনার প্ল্যানটা কি। এখন আরেকটা কথা বলি, যে কথা উনি বলছেন যে বাংলাদেশের যে রাজনীতি, বাংলাদেশের রাজনীতিতে আমি আদর্শের কোনো গুণাগুণ পাই নাই। আদর্শ বলতে কিছু নাই। আমি বললাম, একেবারেই চ্যালেঞ্জ করে বলছি, কোন দলের কোনো আদর্শ বলতে কিছু নাই। কারণ আপনি কতগুলা গান্দা জিনিস আছে, আপনি যে গান্দা জিনিস ধরেন, কতগুলা শব্দ আপনারা ব্যবহার করতেছেন, স্বাধীনতার পক্ষ শক্তি, বিপক্ষ শক্তি, রাজাকার, মুক্তিযোদ্ধা, এই যে শব্দগুলো যখন ব্যবহার করবেন, তখন আপনি তো একবার রাজাকারের সাথে নিয়ে মন্ত্রী বানাবেন, আর একবার রাজাকারের নিয়ে আন্দোলন করবেন, তারপরে আপনি আবার তাকে সরাই দিবেন। এগুলো যায় না। আবার এটা বৈধ হয় কিভাবে? রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই, রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই, এটা একটা প্রতারণামূলক কথা। এটা তো পলিটিক্যাল, আপনি নিশ্চয়ই পলিটিক্যাল লিডার না, তো এগুলো কি নন পলিটিক্যালি বিবেচনা করলে গান্ধা কথা হবে যে স্বাধীনতার পক্ষের শক্তি, রাজাকার, মুক্তিযুদ্ধ বিরোধী, যুদ্ধাপরাধী? এটা কি যদি আমি নন পলিটিক্যালি হোক আর পলিটিক্যালি হোক, এটা গান্ধা? অফকোর্স। আপনি কেন শেষ কথা বলতে কিছু নাই এটা দিয়ে আপনি, আচ্ছা আপনার ফ্যামিলি লাইফে একটা বিষয় নিয়ে আপনার ছেলেকে 3 পদের কথা 3 দিন বলে দেখেন, সে কি রিপ্লাই দেয়। কিন্তু রাজনীতিতে কিচ্ছু হয় না, লিডার ইজ অলওয়েজ কারেক্ট। এই এখন সকালে এক কথা বললো, বিকেলে এক কথা বললো, নো প্রবলেম, এটা নিয়ে আপনি আলোচনা করবেন, আপনি খারাপ হয়ে যাবেন। আরেকটা ব্যাপার, আমাদের বেসিক কতগুলো জায়গা আছে গন্ডগোল। যেমন আমরা আজকে সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নাই, পৃথিবীতে এসছে বাজে কথা আর নাই। সবার সাথে আপনার বন্ধুত্ব হবে, কারোর সাথে বৈরিতা নাই। দুইটা ছোট ছোট বাক্য, অর্থ কিন্তু আবার এক। কারোর সাথে বৈরিতা না থাকা মানেই কিন্তু বন্ধুত্ব, আবার সবার সাথে বন্ধুত্ব মানে কারোর সাথে, এটা হয় না। এই জন্য আমি বললাম 3 নম্বর আসেন আপনি, আমরা আমাদের নির্বাচনের ক্ষেত্রে এবার এই যে কথা বললেন না, এই যে কি জানি কি স্বতন্ত্র প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী কিন্তু অলমোস্ট বাতিল হয়ে গেছে বলতে গেলে, অলমোস্ট। কেন? আপনি আরপিও, একটা আমাদের যে আরপিও যেটা নির্বাচন হয়, আপনি কি জানেন সেটাই যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর সহায়ক? মনে করেন ওটার পদ্ধতি কি কি আছে? স্বতন্ত্র প্রার্থী হলে আপনি 1% ভোটারের এনআইডি দিবেন, তাদের স্বাক্ষর দিবেন, সম্প্রতি করা হয়েছে ভোটার নাম্বারটাও দিবেন। আচ্ছা, কল্পনা করেন যে সায়ন্ত ভাই একটা দল করে, আমি তর্কের খাতিরে বলছি, উনি একটা দল করেন, প্রথম কিন্তু সবাই একাধিক লোকে নমিনেশন দেয়, তারপর যখন দল চূড়ান্ত করে, যারে দিবে বাকিরা উইথড্র করে ফেলায়, যদি জেন্টলম্যান হয়, তাই তো নিয়ম নাকি? আচ্ছা, এখন মনে করেন আমি বিদ্রোহী, আমি পপুলারিটি আছে, কিন্তু আমি নমিনেশন পাইনি এই দলের, আমি তখন স্বতন্ত্র প্রার্থী হব। আপনি বলেন তো আমি কিভাবে হব? আমি 3 লক্ষ ভোটার থাকলে 3000, 1%, 3000 লোকের এনআইডি আনবো, ভোটার তালিকা আনবো, ভোটার নাম্বার আনবো, স্বাক্ষর আনবো। এটা কি সম্ভব? 1 নম্বর। 2 নম্বর, দল থেকে বেরোয় যাতে আপনি স্বতন্ত্র প্রার্থী না হইতে পারেন, সেটার জন্য এই কৌশল। এটা যদি আপনি ধরেন, এটা এক ধরনের ইলেকশন ইঞ্জিনিয়ারিং। কেন? আপনি এটা একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং, আপনি এটা ইচ্ছাকৃতভাবে বন্ধ। এবং অনেক স্বতন্ত্র প্রার্থী আছে, নমিনেশন পেপার জমা দেওয়ার আগে জরিপ করে দেখেন কি কি পদ্ধতিতে ভোটার পাবেন, সার্ভার ডাউন হয়ে রয়েছে। অফিসে গেলে বলে যে আপনার এনআইডি নাম্বার দিয়ে দেন, আরে এনআইডি নাম্বার দিলেই তো হয়ে যায়, এনআইডি নাম্বার সার্চ করলে তো ভোটার পাওয়া যায়। তাহলে আপনার এই স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে একটা মারাত্মক ইঞ্জিনিয়ারিং করে রাখছে। আপনি দেখেন দলের বাইরে, দলের নমিনেশন না পাইলে পপুলার কেউ ইলেকশন করতে পারতেছে না, স্বতন্ত্র প্রার্থী। শুধু এটা এক ধরনের ইঞ্জিনিয়ারিং। সুতরাং এই যে ইঞ্জিনিয়ারিং, আর বাকি চাপড়ে গেলাম না, আমরা যদি 2008 ইলেকশন দেখি, সেখানে কিন্তু একটা সূক্ষ্ম ইঞ্জিনিয়ারিং হয়েছে। মানুষ সবাই বলে যে গ্রহণযোগ্য হয়েছে, হ্যাঁ কেন হয়েছে জানেন? যার কাছ থেকে ক্ষমতাটা নেওয়া হয়েছিল 111 এর সময়, তার কাছে তার ক্ষমতা ফেরত দিবে না,
তাহলে তো সবাই শাস্তিযোগ্য অপরাধী হয়ে যাবে। সুতরাং সেখান থেকে সরাইয়া যখন যাদেরকে ক্ষমতা আনলো তখন কিন্তু একটা সূক্ষ্ম ইঞ্জিনিয়ারিং হয়েছে। ইঞ্জিনিয়ারিং এটা এটা বলতে গেলে আপনাকে লম্বা সময় লাগবে। মানুষ মনে করে কি ইঞ্জিনিয়ারিং বোধহয় 300 সিটে করতে হয়, আসলে কিন্তু 300 সিটে করতে হয় না। কতগুলো দল, দুইটা দলের জন্য, ধরুন দ্বিদলীয় যদি বলি আওয়ামী লীগ আর বিএনপি, তখন কিন্তু দুই দলের জন্যই 100 সিট কনফার্ম আছে। ফর এক্সাম্পল যে এই জায়গাগুলো এই যেই 100 সিট কনফার্ম ওটা আমার টাচ করার দরকার নাই। বুঝতে পারছি। তারপরে অন্যান্য যেখানে 60টা সেন্টার থাকে মনে করেন একটা নির্বাচনের জন্য, একটা আসনের জন্য, সেখানে কি 60টা সেন্টারই কিন্তু করতে হয় না। সেটা ক্লিয়ার। আপনি যেটা এই কারণে বললাম যে আমি একটু মূল জায়গায় আসি। আরেকটা সিস্টেমে আসেন আপনি। আমার যে রাজনীতি, বর্তমান রাজনীতিতে আপনি যে জোট গঠন করে বলতেছেন যে তোমরা দাঁড়াও আমাদের দল থেকে, আর আমার লোকেরে বলতেছি ওরে ভোট দিও, মানে এটা কোন গণতন্ত্র? আপনি আপনার দলের লোককে বলতেছেন, সেটি তো এগুলো তো আপনাকে বিবেচনা, সেটা তো মানুষের ব্যক্তির উপরে আরেকটা প্রশ্ন তুললে সেটা তো আছে। আমি একটু আপনার কাছে আরেকটু খোলাসা করি অল্প সময়ের ভিতরে, তারপর সেটা হচ্ছে যে আমি ওই এবার আসেন 60-80 যেটা আসবো, যেটা আমরা আসবো সময় এখন 60-80, আমি একটু আপনার কাছে ওইটা একটু বুঝতে চাই। 60 আসলে আপনি কিন্তু আনসার্টেন, এখন ক্ষমতায় কি যাবে 60-তেই আনসার্টেন হয়ে যাবে, তাহলে 80 থেকে উল্টে যাবে নাকি কনসেপ্ট? আরো প্রতিদ্বন্দ্বিতা বলে আপনি যত নিখুঁত হবে তত কম্পিটিশন হবে, যত নিখুঁত হবে তত কম্পিটিশন হবে। কেন? আপনি নিখুঁতের আলামতটা আগে দেখতে হবে, সেই আলামতটা কিন্তু আমাদের নাই। নিখুঁত যে হবে ভোটটা, সেই আলামতটা কোথায়? আপনি দেখেন হাদি হত্যা ফর এক্সাম্পল, সেটা একজন প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী ছিল। আচ্ছা, ওইদিকে বৈষম্য বিরোধী ছাত্র একটা গ্রেফতার করলো, তার আবার জামিন হয়েছে। আপনি একটা জিনিস সূক্ষ্মভাবে মার্ক করে দেখেন তো, হাদিকে যে হত্যা করলো তাকে কিন্তু পাওয়া গেল না, মানে এখন কিন্তু গ্রেফতার হয় নাই। আবার বৈষম্য বিরোধী যে ছেলেটা হবিগঞ্জের থানায় গিয়া কিছু কথা বললো, বলার পর তাকে গ্রেফতার করলো, আবার জামিন পাইছে। আলটিমেটলি কিন্তু দেখেন ওই যে জুলাইয়ের আন্দোলনকারী যারা ছিল তাদের ব্যাপারটা যেভাবে দেখা হয়, কিন্তু স্বতন্ত্র প্রার্থী হাদি হত্যাকারীকে কিন্তু সেভাবে দেখা হয় না। কেন দেখা হয় না? এই যে হাদি হত্যাকারী যে জামিন প্রাপ্ত হইল, সেটা তো একটা কোশ্চেন মার্ক। আগে জামিনকে বেরিয়ে আসছে, এর আগের একটা ঘটনা এসে জামিন পেয়ে আসছে, সেই লোকটা হাদিকে হত্যা করলো এবং তাকে আমরা এখনো ধরতে পারতেছি না। আবার আপনি যদি দেখেন যে দুইটা মা মেয়েকে হত্যা করে মোহাম্মদপুরে পালায় গেল, তাকে কিন্তু ধরা হয়েছে। মানে এই কতগুলো বিষয় যদি আপনি দেখেন। এখন আসেন যেটা বলছিল আমাদের আমির সাহেব, যেটা বলতে চাচ্ছেন, আমির সাহেবের এই থিওরি যদি যাই আমরা, আমার কাছে এটা গ্রহণযোগ্য থিওরি না। যদি উনি ভাবেন যে ইলেকশন হওয়ার পর সরকার গঠন হওয়ার মাঝখানে আমরা একসাথে বসবো, বৈশা যদি বিষয়টা এরকম হয় যে আসলে আমরা সবাই মিলেমিশে একটা তর্কের খাতিরে বলছি, সবাই মিলেমিশে একটা জাতীয় সরকার গঠন করি, ফর এক্সাম্পল, এরকম কোনো প্রস্তাব যদি আসে, এটা তো পুরো দেশবাসীর সাথে ধোঁকা দেওয়া হবে। এই জন্য আপনি যদি কোনো জাতীয় সরকার গঠন করার বিষয় আসে, সেটা 5 আগস্টের পরে আসা উচিত ছিল না। সমস্যা নেই, সবাই মিলে আপনি বিরোধী দলকে, আপনি কি তামাশা নাকি? আপনি রাষ্ট্র চালাবেন, আপনি সরকার, একজন সরকারে যাবে, একজন অপোজিশনে যাবে। সরকারের থেকেও তো বিরোধী দল হতে পারে, এটা তো গত স্বৈরশাসকের মডেল। তো যদি তাই হয় তাহলে যে শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল, বিরোধী দল ছিল জাতীয় পার্টি, তার থেকে আবার 3জন না 4জন মন্ত্রী বানাইছেন, আবার সেই পার্টির প্রধানরা বানাইছেন প্রধানমন্ত্রীর বিশেষ দূত। এই যদি করেন তাহলে তো সেই গয়রহ আবার প্রশাসনে যাচ্ছি, এটা কি তামাশা নাকি? আপনাকে কি দেশটা এইভাবে দিচ্ছে যে আপনার নির্বাচন কইরা আবার বৈশা ই করে? আপনার তাহলে ভয় সেটি সরকারের দিক থেকে বা কোনো একটা সমঝোতা চাচ্ছে তারা, যদিও তারা আলাদা জোট করে ফেলছে। আপনি প্রসঙ্গে আসার আগে আমি আরেকটা বিষয় অ্যাড্রেস করতে চাই, সেটা হলো বেশ কিছুদিন ধরে বিভিন্ন টক শো, সেমিনার, আলোচনায় জামায়াতের নেতারা অথবা তাদের পক্ষ হয়ে সরাসরি যারা আলোচনায় আসেন, তারা এই একটা বয়ান তৈরির চেষ্টা করছিলেন। কিন্তু আজকে আমি খুব অ্যামেজিংলি দেখলাম যে ওই বয়ানটা রাজ্জাকি ভাই কোনোভাবে বুঝে হোক না বুঝে হোক একটু গিলেছেন। আমি বলছি সেজন্য এটার একটা এক্সপ্লেনেশন আমি কি বুঝি সেটা বলা দরকার। সেটা হচ্ছে যখন জামায়াতের 71-এর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয় বা কথা বলা হয়, তখন এই প্রশ্নটা সামনে আনা হচ্ছে যে তারা যখন নিয়েছিল তখন কি রাজাকার ছিল না, তখন কি এরা যুদ্ধ অপরাধী ছিল না, তখন কি স্বাধীনতা বিরোধী ছিল না, সুতরাং তারা তখন নিয়েছিল কেন, নিয়েছে যেহেতু এখন কেন আবার এটা বলছে, এই কথাটা সামনে আনা হয়। আমি যেটা মনে করি যে আওয়ামী লীগ এবং বিএনপি উভয় দলই জামায়াতের সঙ্গে জোট করেছে, এটা ছিল রাজনৈতিক কৌশলের অংশ। সেটা কতটা নীতিহীন হয়েছে, কতটা নীতি বিবর্জিত, মরালিটির কোশ্চেন কতটা উঠবে সেটা ভিন্ন আলোচনা, কিন্তু রাজনৈতিক কৌশল হিসেবে কেউ সঙ্গে যখন নিয়েছে, তখনও কিন্তু এই আওয়ামী লীগ বা বিএনপি সঙ্গে থাকা অবস্থায় বলে নাই যে মুক্তিযুদ্ধে জামাতের স্বাধীনতা বিরোধী ভূমিকা ছিল না, এটা বলে নাই। আজকে এই এনসিপি কিছুদিন আগে জামাত ইসলামকে নিয়ে অনেক নানান রকমের আপত্তিকর বক্তব্য দিয়েছে, এখন জোটে গেছে, সেগুলি বন্ধ হয়েছে, জামাতের পক্ষ নিয়েও কিছু কথা বলছে, হয়তো বলতে হবে।
এই এনসিপি তার মানে এই না যে মুক্তিযুদ্ধে জামাতের যে মুক্তিযুদ্ধ বিরোধী অবস্থান সেটাকে তারা অস্বীকার করতে পারবে। ঠিক একইভাবে আজকে আওয়ামী লীগ গণহত্যাকারী, পলাতক, ফ্যাসিবাদ গোষ্ঠী, ভবিষ্যতে এই আওয়ামী লীগও যদি গণতান্ত্রিক প্রক্রিয়ায় যারা অপরাধী তাদের বিচার হয় এবং অন্যরা রাজনীতি করবার সুযোগ পায়, সেই আওয়ামী লীগের সঙ্গে যদি কোনো দল যুগপৎ আন্দোলনে যায় কিংবা কোনো দল জোটও করে, তার মানে এই নয় যে আওয়ামী লীগের এই গণহত্যার কালিমা সেটা চলে যাবে। সুতরাং ৭১ ভূমিকা যা ছিল সেটা নির্ধারিত, কৌশলগতভাবে হোক, নীতিহীনভাবে হোক, অথবা বিশেষ রাষ্ট্রের প্রয়োজনে হোক, কেউ জোট করলেই ওই কালিমা দূর হয়ে যাবে না। ঠিক একইভাবে যেমন এই ২৪ আওয়ামী লীগের কালিমা দূর হয়ে যাবে না। সুতরাং জোটে নিয়েছি বলে তার ওই ভূমিকার কথা কখনো বলা যাবে না, এই দস্তগত কেউ দেয়নি। এবার আসে আপনি যে প্রশ্ন করেছেন, আমরা দেখেছি যে যখন লন্ডন বৈঠক হয় প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি অ্যাক্টিং চেয়ারম্যানের, তার আগে পর্যন্ত এনসিপি, জামায়াত ইসলাম এক সুরে কথা বলছিল এবং খুব গিয়ার আপ ছিল, নির্বাচন হতে দেওয়া হবে না, নির্বাচন পিছাইতে হবে, রোজার আগে মানে জুন মাসে, জুলাই মাসে নানান বয়ান আসছিল। তারপরে ওইটা হওয়ার পরও তারা কিছু বক্তব্য দিয়েছে, যখন তারা বুঝতে পেরেছে যে নির্বাচন পিছানোর সুযোগটা খুব ফিজিবল হবে না, তখন তাদের একটু টোন ডাউন হয়েছে। আবার কিছুদিনের মধ্যে আমরা দেখছি যে বিএনপির সঙ্গে আবার একটু দূরত্ব বেড়েছে, আবার বাকবিতণ্ডা হচ্ছে এবং তারা কিছু জরিপের রেজাল্ট আসছে বাজারে, এবং তারা এমন একটা মানে ভাষা, তাদের বডি ল্যাঙ্গুয়েজ না শুধু প্রকাশ্য ভাষাই তারা বলতে শুরু করছিল যে তারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়ে যাচ্ছে, এরকম একটা পরিস্থিতিতে চলে আসছিল। এমনকি যখন তারেক রহমান তার ফেসবুক স্ট্যাটাসে এরকম একটা ইঙ্গিত দিলেন যে তার দেশে আসাটা তার একক সিদ্ধান্তের নয় এবং স্পর্শকাতর বিষয়গুলি তিনি পুরোটা বলতেও চাচ্ছেন না, এরকম একটা বিষয় বুঝা গেল, তখন কিন্তু ওই সময়কার জামায়াতের ফেসবুকে, তাদের পক্ষের লোকজনের ফেসবুকে স্ট্যাটাস, তাদের বক্তব্য এসব লক্ষ্য করে দেখবেন তারা আবার গিয়ার আপ হয়ে গেল যে সম্ভবত তারেক রহমান আসতে পারছে না, সুতরাং বিএনপি একটু দুর্বল হবে, তারা নানা ইকুয়েশনে পড়ে যাবে এবং জামায়াতের একটা আবার তারা আপার হ্যান্ড নেওয়ার একটা পজিশন দেখা গেল তাদের আলোচনা, কথা, বক্তব্য, অবস্থানে। এরপরে সত্যি সত্যি তারেক রহমান যখন চলে আসলেন, ব্যাপক মানুষের ঢল নামলো তার সমর্থনে এবং তার প্রতিটা বক্তব্য যখন প্রশংসিত হতে শুরু করলো, দেশি বিদেশি মিডিয়া, সিভিল সোসাইটি, দেশের সাধারণ মানুষের মধ্যে ব্যাপক প্রশংসিত হতে শুরু করলো, জামায়াত ইসলাম কিন্তু আগের যে গিয়া পজিশন ছিল সেইটা একটু টোন ডাউন আবার হয়ে আসলো। ম্যাডাম খালেদা জিয়ার ইন্তেকালের পরে তার প্রতি দেশের দল বল নির্বিশেষে ব্যাপক মানুষের যখন শ্রদ্ধার বিষয়টা সামনে আসলো, তার জানাজায় যখন জনস্রোত তৈরি হলো, এরপরে মনে হলো জামায়াত আরেকটু হুঁশে ফিরল এবং পাশাপাশি আপনি দেখবেন সংবাদ মাধ্যমের বিভিন্ন সম্পাদক এবং সিনিয়র সাংবাদিকদের সঙ্গে তারেক রহমানের বৈঠক, প্রথম আলো, ডেইলি স্টার উদীচিতে আগুন দেওয়ার পরবর্তী ঘটনা, ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে তারেক রহমানের বৈঠক, সিভিল সোসাইটির যে পালস, সব মিলিয়ে টিলিয়ে জামায়াত ইসলাম সম্ভবত এখন একটু হুঁশে ফিরেছে, ফলে তারা আবার একটু সমঝোতার পথে আছে। এটা সবই রাজনৈতিক কৌশলের অংশ। যদি আবার কোনো কারণে তাদের মনে হয় যে তাদের অবস্থান শক্তপোক্ত হয়েছে, বাইরের যে বন্ধু রাষ্ট্রগুলি আছে গণতান্ত্রিক বিশ্বে যারা বাংলাদেশে স্থিতিশীলতা চায়, অথবা বাংলাদেশে কারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসলে বাংলাদেশ বেটার করবে, সেই থিঙ্কিংটা, পালসটা তারা যদি বুঝতে পারে যে বিএনপির ফেভারে নাই, তখন হয়তো তাদের আরেকটু অন্যরকম কৌশল বা রূপ দেখা যেতেও পারে। এখন সবই ডিপেন্ড করে আসলে সময়ের উপরে, যে এই সময়টা জামায়াত ইসলামের জন্য যে ফেভারেবল টাইম বলে তারা মনে করছিল মানুষ হুমড়ি খেয়ে পড়বে তাদের ভোট দেওয়ার জন্য, সমর্থন দেওয়ার জন্য, কিন্তু একটা নির্বাচনে স্টেক হোল্ডার কিন্তু অনেক। একটা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কারা দায়িত্ব নিতে পারে, কাদের যোগ্যতা, অভিজ্ঞতা, তাদের অডিট রেকর্ড, বর্তমান অবস্থান এবং ভবিষ্যতের যে অ্যাকোমোডেটিভ পলিটিক্স, এই সব কিছু মিলিয়ে তো বিভিন্ন স্টেক হোল্ডাররা সিদ্ধান্ত নেয়। নির্বাচনে অন্যতম প্রধান স্টেক হোল্ডার হলো ভোটার, রাজনৈতিক দল, তারপরে হচ্ছে সিভিল সোসাইটি, ব্যবসায়ী গোষ্ঠী, যারা বিভিন্নভাবে ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেয়, তারা আন্তর্জাতিক সম্প্রদায়, বিভিন্ন ধর্মীয় গোষ্ঠী, এরকম অনেক পক্ষ আছে। সেই সব পক্ষগুলার যে পালস, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, যেটা সম্ভবত জামাত এই মুহূর্তে সেটা রিড করতে পারছে, যেটা কিছুদিন আগে পর্যন্ত পারছিল না। কিন্তু ধরেন আমাদের আবু হেনা রাজ্জাক সাহেব তো বললেন যে ভোট যত নিরপেক্ষ হবে, যতটুকু শুদ্ধ হবে, ততই আনসার্টেন হবে যে কারা ক্ষমতায় যাবে। তো এটা তো রাজ্জাকের একটা তার ব্যক্তিগত মতামত, আমারও এটা ব্যক্তিগত মতামত। মেবি আই এম রং, মেবি হি ইজ রং। এটা তো ইলেকশন আসলে মানুষ যখন ভোট দেয়, আমরা তো আর মানুষের মন পড়তে জানি না, কিন্তু ইলেকশন সবসময় আনসার্টেন। বিএনপি অনেক বড় দল, অনেক কিছু, তার মানে এটা নিশ্চিত করে কেউ বলতে পারি আমরা যে বিএনপি নির্বাচনে জিতে যাচ্ছে। সেরকম রাজ্জাকি ভাই যদি এখন মনে করেন যে হ্যাঁ বিএনপির ভোট কমে যাবে, জামাতের ভোট বেড়ে যাবে, অথবা এনসিপি এখন জোট করেছে, ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের সঙ্গে জোট করেছে, স্পষ্ট যে স্বাধীনতা তো আছে। জোট গঠনে কিন্তু জামাত 100% সাকসেসফুল, কারণ বিএনপির সঙ্গে কারা আছে আর জামায়াতের সঙ্গে কারা আছে। আপনি দেখেন এলডিপির অলি আহমেদ সাহেবকে জামাত নিতে সক্ষম হয়েছে, এনসিপি তরুণদের দল তাদেরকে নিতে সক্ষম হয়েছে,
আর বিএনপির সাথে কারা আছে? আপনি বিএনপির যে দলগুলো শোনেন, আপনি দেখেন একটু তাকিয়ে দুটো দল হারুন ভাই, মানে বড় জি আপনি দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করেন, রাজনীতি পর্যবেক্ষণ করেন। বিএনপি হচ্ছে এমন দল, এবং আওয়ামী লীগ অতীতে ছিল এমন দল, যারা 300 আসনের প্রত্যেকটি আসনে তাদের 5 থেকে 10 জন করে যোগ্য ক্যান্ডিডেট যারা মনে করে দলের নমিনেশন পেলে এমপি হয়ে যাবে। সেই দলের পক্ষে আসন ছেড়ে অন্য দলকে অ্যাকোমোডেট করা খুব সহজ নয়। কিন্তু জামায়াত ইসলাম যারা 3 সিট 4 সিট 17-18 সিট পাওয়া দল, তাদের পক্ষে ভোটের রেশিও চিন্তা করে অন্যদেরকে বেশি আসন দিয়ে তুষ্ট করে জোট গঠন করা সহজ। এবং এই দলের মধ্যে এনসিপি বিএনপির সঙ্গে তো আলোচনায় ছিল, বিএনপি যদি তাদের চাহিদার কাছাকাছি আসন না, তার অর্ধেক আসনও দিতে পারতো, তাদেরকে অ্যাকোমোডেট করতে পারতো। আমার ধারণা এনসিপির মধ্যে এই ধর্মভিত্তিক একটা দলের সঙ্গে, মুক্তিযুদ্ধ বিরোধী ভূমিকায় থাকা একটা দলের সঙ্গে যাবার ব্যাপারে মোটেই আগ্রহ ছিল না। এই দলটি পরিস্থিতিতে পড়ে তারা বিএনপির সঙ্গে সমঝোতা না আসাতে, বিএনপি তাদের চাহিদা মতো বা তার কাছাকাছি সিট না ছাড়াতে ওই দিকে যেতে বাধ্য হয়েছে বলে আমার ধারণা। যে কারণে তাদের ইতিমধ্যে অনেকে পদত্যাগ করেছে। আমি আপনাকে আরেকটা শব্দ বলে শেষ করি। আমি খুব দৃঢ়তার সঙ্গে বলি, বিএনপির সঙ্গে যদি জোট হতো, এই এনসিপির একজন নেতাও পদত্যাগ করতো না। এটা আমি বলছি দায়িত্ব নিয়ে, ওদের সঙ্গে আলাপ করলে বুঝবেন। কিন্তু জামাতের সঙ্গে জোট করায় তাদের ইতিমধ্যে খুব ইনফ্লুয়েন্সিয়াল পরিচিত মুখ 13 থেকে 15 জন নেতা অলরেডি পদত্যাগ করেছে।